সারা দেশে ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস 24 ঘন্টার জন্য বন্ধ ঘোষণায় দুর্ভোগে রোগীরা। চিকিৎসকদের নিরাপত্তা বলয় বাড়াতেই এই আন্দোলনের দাবি বিএমএর। খাগড়াছড়িতে আবারও পাহাড় ধসে 3 জনের মৃত্যু। মৌলভীবাজারে মে নিহত। প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত পাহাড়ে বসতি স্থাপন হবে ঝুঁকিপূর্ণ, মত বিশেষজ্ঞদের। রাঙামাটি যাওয়ার পথে রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলা, ভাঙচুর, বেশ কয়েকজন আহত। হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বললেন ওবায়দুল কাদের। বাজেটে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্কের হার পুনর্নির্ধারণ করা হবে জানালেন অর্থমন্ত্রী। বললেন পরিবর্তন আসবে নামেও। এবং ভারতকে 180 রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল পাকিস্তান। ফখর জামানের সেঞ্চুরি আর আমিরের 3 উইকেট। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদ ও নিরাপদ কর্মস্থলের দাবিতে সারা দেশে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা পড়েছেন চরম ভোগান্তিতে। ধর্মঘট দিয়ে জনগণকে বিড়ম্বনায় না ফেলে বিকল্প ব্যবস্থায় দ্রুত সমস্যা সমাধানের দাবি রোগীদের। এদিকে চিকিৎসকদের নিরাপত্তা বলয় বাড়াতেই বাধ্য হয়ে আন্দোলনের ডাক দেওয়ার কথা বলছে বিএমএ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সকাল 6টা থেকে শুরু হয় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএর ডাকা 24 ঘন্টার ধর্মঘট। এতে সারা দেশের মতো বন্ধ রয়েছে রাজধানীর সকল প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক সমূহের প্রাইভেট প্র্যাকটিস। আগে থেকে ধর্মঘটের বিষয়টি না জানায় দূর দূরান্ত থেকে আসা রোগীরা পড়েন চরম ভোগান্তিতে। আমি নারায়ণগঞ্জ থেকে আসছি, খুব কাছে ঢাকা থেকে, কিন্তু অনেকে দূর দূরান্ত থেকে আসছে। একজন না, শয়ে শয়ে রোগীদের সমস্যা হচ্ছে। আমরা একটু অত দূর থেকে আসছি তো, সিলেট থেকে। সেই যখন জানলাম যে এখানে আসলে ডাক্তার ওনারা বসবে না আজকে, তো সেই হিসাবে তো আমরা পারতেছি না। রোগী তো মুমূর্ষ, দেখাইতেই হবে। রোগী আমার ছোট ভাই খুলনা থেকে আসছে, তো আবার আজকে বাধ্য হয়ে চলে যাওয়া লাগছে, কারণ ওর অফিস আছে, তো বাধ্য হয়ে রিপোর্টগুলো আমাকে দেখাতে হবে নেক্সট ডে। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী রোগীরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিতে গিয়েও পাননি ডাক্তারের দেখা। দীর্ঘ সময় অপেক্ষা করে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় সেবা বঞ্চিতদের কণ্ঠে ছিল ক্ষোভ। রোগীদের জিম্মি না করে সরকারের হস্তক্ষেপে দ্রুত সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা। আমি আমার দুটো বাচ্চা নিয়ে সেই টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা থেকে আসছি। একদিকে আমার শারীরিক কষ্ট, মানসিক কষ্ট এবং আর্থিক কষ্ট। এইভাবে রোগীদের জিম্মি করে আসলে দাবি দেওয়া আদায় করা আমার মনে হয় যে এটা উচিত না। ইচ্ছে হলেও আর ধর্মঘট ডাকলো, এটা তো হয় না। ডাক্তারদের মতো দায়িত্বশীল মানুষের কাছ থেকে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ আসলে আশা করা যায় না। এদিকে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন আন্দোলন করা হচ্ছে বলে দাবি বিএমএ কর্তৃপক্ষের। আমরা একটু নিরাপত্তা বলয় সৃষ্টি করার জন্যই আমাদের চেষ্টা। আমাদের অন্য কোনো আর উদ্দেশ্য নেই। একটা রোগী মারা যেতেই পারে, রোগীর আত্মীয়স্বজন এসে কথা বলবে, আলোচনা করবে। অথরিটির মানুষে এসে চড়াও হয়ে এমনভাবে হাসপাতাল ভাঙচুর করবে, এমনভাবে ডাক্তারকে হাত দিবে এবং পরবর্তীকালে একটা ফান্ডও নিয়ে যাবে, এটা কিন্তু যুক্তি হলো না। প্রতিটি হাসপাতাল ও ক্লিনিকের নিজস্ব চিকিৎসকরাও বিএমএর ধর্মঘটে সাড়া দিয়েছেন। এতে সার্বিকভাবে আর্থিক লোকসান গুনতে হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিছু রিপোর্ট আছে যেগুলো কনসালটেন্টরা সরাসরি করেন, যেন এমআরআই, সিটি, এক্স-রে, ইসিজি, এই টেস্টগুলো আমরা দিতে পারছি না রিপোর্ট। এছাড়া কিছু রোগী সিরিয়াল দিয়েছেন, সেসব কনসালটেন্ট না থাকার কারণে সেসব ডক্টরদের তারা কনসালটেন্ট করতে পারছেন না। এর আগে গত 23শে মে সারা দেশে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখায় একইভাবে বিড়ম্বনায় পড়তে হয়েছিল সাধারণ রোগীদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা বন্ধ রাখায় রাজধানীর পাশাপাশি সারা দেশেও দুর্ভোগে পড়েছেন রোগীরা। বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে গিয়ে ফিরে আসতে হয় তাদের। এতে ভোগান্তি পোহাচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। আমি তো আমার স্ত্রীকে নিয়ে আসলাম আলট্রাসোনোগ্রাম করার জন্য। এখন রাস্তার মধ্যে ধর্মঘট চলতেছে, এখন তো আমার স্ত্রীকে নিয়ে আলট্রাসোনোগ্রাম করতে পারতেছি না। অনেক সমস্যায় হইতেছে, যেহেতু জরুরি রিপোর্টটা টাইভিউ এক্সরে করার জন্য আসছি এখানে, এখন ডাক্তার নাই। রোগী ভর্তি আছে, ডাক্তার পাচ্ছি না।
রোগী অবস্থা খুব ভালো না, ক্রিটিক্যাল কন্ডিশন, এই সব দিক দিয়ে মানে সবাই ভোগান্তির মধ্যে একটা আছে। আমরা তো অনেক দূরে থেকে আসি, ডাক্তার না বসলে তো অনেক সমস্যা হয়, আমাদের সময় মতো চিকিৎসা পায় না। নিশ্চয়তা পাচ্ছি না কালকে আমরা ডাক্তার পাবো, চিকিৎসা নেব, এরকম তো কোনো ইয়া তো আমরা পাচ্ছি না। আমাদের কোনো ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করছে কিনা, আমরা আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছি এবং আমরা আমাদের নিরাপত্তার দাবিতে আমাদের আন্দোলন চলছে এবং আন্দোলন চলবে। পাহাড়ে যেন থামছেই না মৃত্যুর মিছিল। খাগড়াছড়ির রামগড়ে আজ পাহাড় ধসে 2 সহোদর সহ 3 জন মারা গেছেন। এছাড়া মৌলভীবাজারে পাহাড় ধসে মা মেয়ের মৃত্যু হয়েছে। রাঙামাটিতে আবারও বৃষ্টি শুরু হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে কক্সবাজারে পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরিয়ে নিতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাতভর টানা বর্ষণের পর রোববার ভোরে খাগড়াছড়ির রামগড় উপজেলার গুদুংছড়া এলাকায় একটি পাহাড় ধসে পড়ে। এ সময় পাহাড়ের পাদদেশে থাকা একটি বাড়ির সবাই বাইরে বেরিয়ে যেতে পারলেও নূরনবী ও হোসেন নামের 2 সহোদর ঘরের নিচে চাপা পড়ে মারা যায়। এছাড়া লক্ষ্মীছড়ির যতীন্দ্র কারবারিপাড়া এলাকায় নিপুণ চাকমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে পাহাড় ধসের কারণে খাগড়াছড়ি ঢাকা মহাসড়কের রামগড় উপজেলার নাকাবা ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে ওই রাস্তায় ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এখন আমরা এখানে যে অবস্থানে আছি, এখানে খুব আতঙ্কের সাথে আছি। পরবর্তীতে আরো এই ধরনের ঘটনা ঘটতে পারে, এই কারণে আমরা একটু সচেতনার জন্য আশ্রয় কেন্দ্রে কোনো সহযোগিতা চাচ্ছি। এদিকে রাঙামাটিতে আবারও বৃষ্টি শুরু হওয়ায় পাহাড় ধসের আশঙ্কায় আশ্রয় কেন্দ্রে ভিড় করছেন পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষ। প্রশাসনের পক্ষ থেকেও সবাইকে ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। দুর্ঘটনা এড়াতে কক্সবাজারের বৌদ্ধঘোনা এলাকায় পাহাড়ের ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় 10টির বেশি বসতি উচ্ছেদ করা হয়, বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ সংযোগ। পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ চিহ্নিত 4 শতাধিক বসতঘরই উচ্ছেদ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এখানে যারা বসবাস করছে তারা অবশ্যই হয়তোবা প্রভাবশালীদের ছত্রছায়ায় করছে, আমি জানি না, তবে আমরা কাউকে তোয়াক্কা করছি না, সবাইকে আমরা উচ্ছেদ করবো এখান থেকে। প্রবল বর্ষণে মৌলভীবাজারে বড়লেখা উপজেলার ডিমাই এলাকায় বেশ কয়েকটি পাহাড়ে ধস দেখা দেয়। এ সময় একটি টিলা ধসে আসিয়া বেগম ও ফাহমিদা নামে মা মেয়ের মৃত্যু হয়। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসে ব্যাপক প্রাণহানির জন্য অতিবৃষ্টির পাশাপাশি অপরিকল্পিতভাবে পাহাড় কেটে বসতি স্থাপন সহ 4টি কারণ চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। এদিকে প্রবল বর্ষণে সবগুলো পাহাড়ই ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই পাহাড়গুলোতে পুনরায় বসতি স্থাপন মারাত্মক ঝুঁকির কারণ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শাখা টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রাঙ্গামাটি পার্বত্য জেলায় পাহাড় ধসে প্রাণহানির জন্য প্রধান 4টি কারণ চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। অনুসন্ধানকারী কর্মকর্তাদের মতে মূলত অধিকাংশ পাহাড়ের চূড়া 70 থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকায় প্রবল বর্ষণের ফলে বৃষ্টির পানি সরাসরি পাহাড়কে ক্ষতিগ্রস্ত করেছে। প্রধানত এই কারণেই পাহাড় ধসের ঘটনা ঘটে। এছাড়া পাহাড়গুলো গাছ শূন্য থাকার পাশাপাশি অপরিকল্পিতভাবে বসতি গড়ে তোলায় প্রাণহানির সংখ্যা বেড়েছে বলে মত তাদের। পাহাড়ের যে প্রাকৃতিক যে সৌন্দর্য আছে এগুলো কিন্তু বিনষ্ট করা হচ্ছে, নেড়ে করে দেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু এখানে ই করা হচ্ছে এবং আরবানাইজেশন মানে লোকজন এখানে বসবাস করছে বেশি পরিমাণ আপনার, যার ফলে কিন্তু একটা ফ্যাক্টর এটা। আবহাওয়া অফিসের তথ্য মতে পাহাড় ধসের আগে অর্থাৎ 12 জুন রাঙ্গামাটিতে 365 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত। এর আগে 2004 সালের 11 জুলাই 337 মিলিমিটার এবং একই বছরের 21 জুন 304 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এই বৃষ্টিপাতেই রাঙ্গামাটিতে পাহাড় ধসের মূল কারণ বলে মনে করছেন জেলা প্রশাসক এবং স্থানীয় পৌর মেয়র। যেখানে মানুষ মরেছে সেখানে নয়, আপনারা ঘুরলে দেখবেন প্রত্যেকটি পাহাড়ের চূড়া ন্যাড়া এখন ভেঙে গেছে, যেখানে ঘরবাড়ি ছিল না ওইখানেও। তার মানে এটা একটা ন্যাচারাল ফেনোমেনা, ন্যাচারাল কারণে এই ঘটনাটা ঘটেছে। মাটির এই অবস্থাটা আমার মনে হয় খুবই ভালো না, কারণ এখানে আগে তো এই ধরনের ঘটনা ঘটেনি কখনো।
সোমবার ভোররাতের প্রবল বর্ষণে রাঙ্গামাটি 10টি উপজেলার মধ্যে 7টি উপজেলার অন্তত 115টি পাহাড়ে ধসের সৃষ্টি হয়। এর মধ্যে বড় ধরনের ধস হয়ে প্রাণহানি হয়েছে অন্তত 15টি পয়েন্টে। এসব পয়েন্টে পুনরায় বসতি স্থাপনের চেষ্টা করছে ক্ষতিগ্রস্তরা, কিন্তু এই পরিস্থিতিতে পাহাড় ব্যবস্থাপনা ছাড়া সেখানে বসতি স্থাপন মারাত্মক ঝুঁকি সৃষ্টি করবে বলে মনে করছেন এই গবেষক। সেখানে যদি আমি আবার গিয়ে বসতি স্থাপনা করি, আবার বৃষ্টি হয়, সেখানে আবার স্লাইড করবে। যেই পাহাড়গুলো ল্যান্ডস্লাইড প্রবাবিলিটি আছে, সাসেপ্টিবিলিটি আছে, ঝুঁকিপূর্ণ আছে, সেগুলো অ্যাসেসমেন্ট করে দেখে শুনে সেখানে বসতি স্থাপনা করা যাবে, অন্যথায় করা সম্ভব হবে না। বিশেষজ্ঞদের মতে রাঙ্গামাটির অধিকাংশ সড়ক তৈরি করা হয়েছে পাহাড় কেটে, কিন্তু রাস্তা নির্মাণের জন্য পাহাড় সঠিকভাবে কাটানো হয় সেগুলো ধসে রাস্তার উপর এসে পড়ছে। পাহাড়ের মাটি, গাছগাছালি সহ রাস্তার উপর এসে পড়ায় এসব সরাতে উদ্ধারকারীদের চরম বেগ পেতে হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রবাসের সময় আরো থাকছে। জনসচেতনতার অভাবে বাড়ছে ক্যান্সারে আক্রান্ত শিশু মৃত্যুর হার। বিভাগীয় পর্যায়ে শিশু রক্তরোগ ও ক্যান্সার বিভাগ চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। রাঙামাটিতে পাহাড় ধসে দুর্গতদের দেখতে যাওয়ার পথে বিএনপি নেতাদের গাড়িবহরে হামলাকে গণতন্ত্রের প্রতি আঘাত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এর আগে রাঙ্গুনিয়ার দুর্বৃত্তদের হামলায় মির্জা ফখরুল সহ কয়েক নেতা আহত হন। এদিকে হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার সকালে চট্টগ্রাম থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি দল রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য রওনা হয়। জেলা বিএনপির নেতারা অভিযোগ করেন, সকাল 10:30টার দিকে রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় একদল লোক অতর্কিতে তাদের গাড়িবহরে লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর চালায়। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কয়েকজন আহত হন। হামলার পর চট্টগ্রামে ফিরে আসে প্রতিনিধি দলটি। পরে প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন বিএনপি নেতারা। একদিকে দেশ জাতি তাদের সমস্ত রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার সবকিছু থেকে বঞ্চিত হচ্ছে। এখন দেখা যাচ্ছে দুর্গতদের পাশেও দাঁড়াতে পারবেন, এটা কোনো বিশ্বাসযোগ্য কোনো সভ্য দেশে পক্ষে করা সম্ভব না। এই আঘাত গণতন্ত্রের প্রতি আঘাত। বাংলাদেশের রাজনীতিতে মুক্ত চিন্তা যারা করেন, যারা এই সরকারের খারাপ কাজগুলোর বিরোধিতা করেন, তাদের প্রতি আঘাত। আজকে আওয়ামী লীগের চরিত্র আরো বেশি করে উদ্ঘাটিত হয়েছে। আওয়ামী লীগ সবসময় কথা বলে তারা গণতন্ত্রে বিশ্বাস করে, আসলে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, কোনো ভিন্ন মতে তারা বিশ্বাস করে না। তারা সহনশীলতা বলতে তাদের মধ্যে কোনো কিছু নেই। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল দাবি করেন, পাহাড় ধসের পর পার্বত্য এলাকার সংকট ও মানবিক বিপর্যয় ঠেকাতে ব্যর্থ হয়েছে সরকার। সেখানে জিনিসপত্রের দাম বাড়তে শুরু করেছে, খাদ্যাভাব দেখা দিয়েছে। উচিত ছিল একেবারে এটাকে আপনার রাষ্ট্রীয় সঙ্গে দুর্যোগ এলাকা ঘোষণা করে জরুরিভাবে গোটা অ্যাডমিনিস্ট্রেশনকে সেখানে নিয়োগ করা উচিত ছিল, কিন্তু আমরা দেখতে পাইনি। এদিকে কুমিল্লায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গাড়িবহরে হামলার প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবি জানান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় সোমবার ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়। এদিকে রোববার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের নেতাদের ওপর হামলায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। অবিলম্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলাকারীদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার সন্ধ্যায় রাজধানীর ইম্যানুয়েলস ব্যাংকোয়েট হলে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। কোথাও গেলেই বিএনপির লোকজনের উপর আক্রমণ করতে হবে, তাহলে বুঝতে পারছেন যে আওয়ামী লীগের ক্ষমতায় থাকলে এই দেশের মানুষের আর কোনো নিরাপত্তা নেই। যেখানে বিএনপি নিজে নিরাপদ নয়, সেখানে অন্য মানুষরা কি করে নিরাপদ? আমি জানতে চাই যে মহাসচিব পূর্বে যে এই হামলাটা হলো, তারপরে কতজনকে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং শাস্তি দিতে হবে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। চট্টগ্রামে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলায় জড়িতরা যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকালে রাজধানীর এয়ারপোর্ট রোডে বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এটা এখন পর্যন্ত সুনিশ্চিত করে কেউ বলতে পারছে না। তবে যারাই হামলা করেছে এটা খুব অন্যায়, এটা খুব অন্যায়। আমরা এটা খতিয়ে দেখছি। বিচ্ছিন্ন কোনো ঘটনা কেউ যদি ঘটিয়ে থাকে, এটা যেই দলেরই হোক বা অরাজনৈতিক হোক, আমরা পুলিশকে বলা হয়েছে, পুলিশ এটা নিরপেক্ষ তদন্ত করে এই ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মশা দমন কার্যক্রমে বৈষম্যের শিকার ঢাকা সিটি কর্পোরেশনে নতুন যুক্ত হওয়া 16টি ইউনিয়নের বাসিন্দারা। তাদের অভিযোগ, মশা নিধনের কোনো কাজই হয় না ওইসব এলাকায়। এদিকে নগরীর ওয়ার্ডগুলোতে মশক নিধন কার্যক্রম চললেও তা যথেষ্ট নয় বলে মনে করেন অনেক এলাকার বাসিন্দা। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। দিনরাত 24 ঘন্টা মশারি টানিয়েও আতঙ্কে থাকতে হয় শ্যামপুরের বাসিন্দাদের। কয়েল বা অন্য কোনো উপাদানে ঘরের মশা তাড়ানো গেলেও বাইরে বের হলেই মশার আক্রমণের ভয়ে। সম্প্রতি চিকুনগুনিয়া রোগের প্রভাব বেড়ে যাওয়ায় বেশ আতঙ্কগ্রস্ত তারা। পড়তে বসলেই মশা কামড় দেয় আর চুলকে পুরা হয়ে যায়, মানে গোটা গোটা, তারপর ফুলে যায়। সরকার যদি কোনো না করে তাহলে আমাদের তো কিছু করার নেই, মশার কামড় খেয়ে আমাদের থাকতে হয়। বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয়, অনেক অসুবিধা আছে। এখানে কোনো মশার ওষুধ কেউ দিতে আসে না। জনপ্রতিনিধিরা জানান, মশা দমন বেশ ব্যয়বহুল কাজ হওয়ায় ইউনিয়ন পরিষদের পক্ষে তা চালানো অসম্ভব। অন্যান্য নাগরিক সেবার চেয়ে এই মুহূর্তে মশা নিধনে নগর কর্তৃপক্ষের উদ্যোগ জরুরি বলেও দাবি তাদের। সিটি কর্পোরেশন কর্তৃক মশা নিধন করা সম্ভব, কিন্তু ইউনিয়ন পরিষদ কর্তৃক মশা নিধনের বিষয়টা সম্ভব নয়। অনেক টাকা পয়সার দরকার। এটা নিশ্চয়ই সিটি কর্পোরেশন দায়িত্ব নেবে। আমরা পাশে থাকবো, ইনশাআল্লাহ আমরা সাহায্য করবো, সহায়তা করবো। ঢাকা উত্তর ও দক্ষিণের 92টি ওয়ার্ডে ট্র্যাশ প্রোগ্রাম সহ প্রায় সারা বছরই চলে জলাশয় পরিষ্কার ও ওষুধ ছিটানোর কাজ। তবে তা কেবল বড় রাস্তা ও আশপাশের গলিতে সীমাবদ্ধ থাকায় ভেতরের এলাকাগুলোতে থেকেই যায় মশার উপদ্রব। বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়া এলাকাগুলোতে মশা জন্ম নেয় এই ঝুঁকি থাকে আরো বেশি। মশার যেটা দেওয়ার ওটাই নিয়েই ঢুকে, কিন্তু এদিকে ঢুকে না, ওই মেন রোডে চলে যায়। মশার যে ওষুধটা আমাদের কার্যালয়ে পাঠাবে, ওখান থেকে আমরা ডিস্ট্রিবিউট করব এবং তদারকি করব যে নির্দিষ্ট স্থানে মশার ওষুধ দেওয়া হচ্ছে কিনা। আমরা সচেতন আছি এবং জনগণকে সচেতন করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমরা লিফলেট দিয়েছি, আমরা মাইকিং করছি। আমার ওয়ার্ডে যদি 4টা মেশিন আছে, 4টা মেশিনের জায়গায় যদি আরো 2টা করে মেশিন, 3টা করে মেশিন বাড়াই দেওয়া হয় তাহলে আরো ভালো হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ জানায়, ওয়ার্ডগুলোতে মশা মারার ওষুধ সরবরাহ বাড়ানো হলেও আপাতত ইউনিয়নগুলোতে কাজ করা সম্ভব হচ্ছে না। কতগুলো ইউনিয়ন আমাদের সিটি কর্পোরেশন আওতায় চলে আসবে। এখনো যেহেতু তাদের কাছ থেকে আমরা আসলে রেভিনিউটা এখনো ওইভাবে কালেকশন শুরু হয়নি, এ ব্যাপারে আমাদের আলোচনা চলছে, আমাদের কর্মপন্থা নির্ধারণের পদ্ধতি চলছে। 2016 সালে ঢাকার 2 সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হলেও 16টি ইউনিয়নের কয়েক লাখ অধিবাসীর নাগরিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে তা কেবল কাগজপত্রেই সীমাবদ্ধ রয়ে গেছে, এমনটাই মন্তব্য স্থানীয়দের। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। ভয়াবহ দাবানলে পড়ছে পর্তুগালের মধ্যাঞ্চল, নিহতের সংখ্যা বেড়ে 58, আহত অর্ধশতাধিক। জনসচেতনতার অভাব আর দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে অনাগ্রহের কারণে বাড়ছে ক্যান্সারে আক্রান্ত শিশু মৃত্যুর হার। আর্থিকভাবে সক্ষম ও সচেতনরাও দ্রুত আরোগ্যের আশায় বিভিন্ন পদ্ধতিতে চিকিৎসা নেয়ায় নিরাময়ের পরিবর্তে বাড়ছে নানা জটিলতা। সমস্যা সমাধানে প্রান্তিক চিকিৎসকদের প্রশিক্ষণের পাশাপাশি বিভাগীয় পর্যায়ে শিশু রক্তরোগ ও ক্যান্সার বিভাগ চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। নুরুল আলম নয়নের তোলা ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। ব্লাড ক্যান্সারের জীবাণু নিয়ে জীবন শুরু হয়েছে 4 বছর বয়সী মাহিনের। ঠিক সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে ভর্তি হয়েও হোমিও চিকিৎসায় সহজে আরোগ্য লাভের আশায় হাসপাতাল ছাড়েন মাহিনের মা। 2 মাস পর মাহিনের শারীরিক অবস্থার অবনতি হলে আবারও ফিরে আসেন হাসপাতালে। কেমোথেরাপি দেখে ভাবছি অনেক কষ্ট হবে বাচ্চার জন্য, আর কি এখান থেকে নিয়ে হোমিওপ্যাথিতে কষ্ট কম হবে হিসেবে নিয়ে গেছিলাম। বাম পাশের চোখ বাঁচাতে ক্যান্সার আক্রান্ত ডান পাশের একটি চোখ তুলতে হয়েছে এই শিশুর। প্রায় 70% শিশু চিকিৎসার বাইরে থাকলেও শনাক্তরা দীর্ঘমেয়াদী চিকিৎসা থেকে ছিটকে পড়ায় বাড়ছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু। প্রথমে কবিরাজের কাছে গেছি, তারপর 2-3টা মেডিকেলে গেছি, ওটা ধরতে পারে নাই। তারপর এখানে আসলাম, এখানে আসার পরে বুঝতে পারলাম যে বাচ্চার ক্যান্সার হয়েছে। কয়েকটা হাসপাতালে গেছি কিন্তু কোনখানে ভর্তি করতে পারিনি। পরে এই হাসানিয়া মিশন আইসা এইখানে আমি চিকিৎসা নিয়ে গেছি। ক্যান্সার শনাক্ত হওয়ার পরেও শুধু সচেতনতার অভাবে অপচিকিৎসার শিকার হচ্ছে দেশের অধিকাংশ শিশু।
এক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আক্রান্তদের বিশেষায়িত ক্যান্সার হাসপাতালে নিয়ে আসার পরামর্শ চিকিৎসকদের। পাশাপাশি প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের ক্ষেত্রে প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। প্লেটলেট দিতে হবে, পিআরবিসি দিতে হবে, প্লাজমা দিতে হবে, এই জিনিসগুলোর সাপোর্টগুলো তো আমরা পাচ্ছি না। সেটা যদি সরকার এগুলোর ব্যাপারে দেখে বা এই যে ড্রাগসগুলো আমদানি হচ্ছে সেটার উপরে শুল্ক কমানো, এভেলেবিলিটি, প্রতিটা স্টেপের ভর্তুকি সবকিছু মিলে অনেক কিছুই হয়তো করা হচ্ছে। এদিকে শিশুদের ক্যান্সার নিরাময়ে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাথে এগিয়ে এসেছে কিছু বিশেষায়িত হাসপাতাল। অন্য হাসপাতালে যেখানে একটা রেডিওথেরাপির জন্য 1 মাসের রেডিওথেরাপির জন্য প্রায় 3 লক্ষ টাকা লাগে, আমাদের ওখানে মাত্র 90,000 টাকাতে আমরা চিকিৎসা দিচ্ছি। এছাড়াও আমরা গরিব রোগীদেরকে ফ্রি কিংবা ডিসকাউন্টে চিকিৎসা দিয়ে থাকি। বেসরকারি গবেষণার তথ্য মতে 2005 সালেই ক্যান্সারে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর হার ছিল 7.5%। এখনই সচেতনতা আর সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ নেওয়া না হলে 30 সালে এ হার 13% দাঁড়াবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। বাজেটে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্কের হারে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পাশাপাশি আবগারি শুল্কের নামও পরিবর্তন করা হবে বলে জানান তিনি। রোববার দুপুরে সচিবালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে কথা বলেন অর্থমন্ত্রী। ব্যাংক অ্যাকাউন্টের উপরে একটা সো-কল আবগারি শুল্ক যেটা আদায় করা হয়, নামটা ঠিক না, বোধহয় এই নামটা আমরা পরিবর্তন করবো। আবগারি শুল্ক এটা কোনো মতেই হওয়া উচিত না। এটা ইজ পার্ট অফ দি ইনকাম ট্যাক্স। এটা নিয়ে খুবই অনেক আলোচনা হয়েছে বাজারে। এখানে রেট বেশি হলো, 800 টাকা হলো না 500 টাকা হলো, এই ধরনের ব্যাপারে পরিবর্তন হয়। আমি ইতিমধ্যেই বলেছি যে এত চিৎকার যখন বাজারে আছে, সুতরাং এইগুলো একটু সাম পরিবর্তন সেখানে হবে। 1984 সালের সংসদীয় 300 আসন সীমানা পুনর্বহালের দাবি জানিয়েছে বিএনপি। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে এই দাবি জানায় বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন। এদিকে প্রধান নির্বাচন কমিশনার AKM নুরুল হুদা জানান, সীমানা নির্ধারণের সব দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পরে কর্মপন্থা ঠিক করা হবে। 2008-এর নির্বাচনের পূর্বে যে আসন ছিল, সেই আসন সম্পর্কে যেহেতু এর পরে কোনো রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠী বা সুশীল সমাজ এ ব্যাপারে আপত্তি করে নাই, সেই জন্য আমরা 2008-এর পূর্ববর্তী যে আসনগুলো সেইভাবে পুনর্নির্ধারণ করার জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাতে এসেছি। এই মুহূর্তে আমরা বলতে পারবো না যে আমরা 84 থাকবো নাকি 2008-এ যেটা ছিল সেটা থাকবো নাকি 2014 নির্বাচনের সময় যেটা ব্যবহার হয়েছে সেটা থাকবে। তবে হ্যাঁ, ডিলিমিটেশন ব্যাপার কিছু পরিবর্তন আমরা আনতে চাই। তো সেটা প্রথম তো শুনলাম একটা বড় রাজনৈতিক দলের বক্তব্য, এরপরে তো আমরা পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করব, সিভিল সোসাইটি, মিডিয়া, এদের সাথেও আমাদের মত বিনিময় হবে। সেই মত বিনিময়ের মধ্যে এই ডিলিমিটেশনটাও একটা চ্যাপ্টার থাকবে। সপ্তাহ পেরুলেই ঈদ, বাড়ছে রাজধানীর ঈদ বাজারের ব্যস্ততা। ক্রেতাদের ভিড় আর দরদামে যেন দম ফেলার সময় নেই বিক্রেতাদের। আর স্বাদ আর সাধ্যের সমন্বয়ে ব্যস্ত সব শ্রেণীর ক্রেতা। রোববার সকাল থেকে শুরু করে যে যখন সময় পাচ্ছেন ঢুঁ মারছেন শপিং মল ও ফ্যাশন হাউসগুলোতে। কেউ বা অফিস শেষ করে ক্লান্ত শরীর নিয়েই সারছেন কেনাকাটা। পরিবারের সবার মন রেখে পছন্দের জিনিস বেছে নেওয়া তো সহজ কথা নয়, তাই তো এত ঘোরাঘুরি। অনেকে আবার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়েই কেনাকাটা করছেন। শেষ মুহূর্তে এসে অনেকে পোশাকের সঙ্গে মিলিয়ে কিনছেন ব্যাগ, জুতা, কসমেটিক্স সামগ্রী বা গহনা। বিক্রেতারা চাইছেন ক্রেতাদের চাহিদার যোগান দিতে। ভিড় সামলাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে তাদের। গরমকাল, সেজন্য আসলে সুতি, ইন্ডিয়ান কাপড় অনেক বেশি চলতেছে। আর সব থেকে উজ্জ্বল কাপড় যেগুলো, সেগুলো অনেক বেশি চলতেছে। সব থেকে বেশি বিক্রি হচ্ছে গর্জিয়াস টাইপ, যেগুলো কালারফুল অনেক ড্রেস, অ্যাশ কালার, ব্লু কালার বা অনেকগুলো কালারের কন্ট্রাস্ট একসাথে। ব্যবসাটা এই বছর 20 রোজার
পর থেকে মূলত শুরু হয়েছে, মানে 15 রোজার পর থেকে। এর আগে একদম এই ব্যবসা তেমন একটা ভালো ছিল না। আল্লাহর রহমতে এখন মোটামুটি বেশ ভালোই আছে ব্যবসা। শপিং মূলত আমার বাচ্চার জন্য, আমার ওয়াইফের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, মা বাবার জন্য, সবার জন্য মোটামুটি শপিং করলাম আর কি। পাইকারি ক্রেতার ভিড়ে মুখর হয়ে উঠেছে দেশীয় কাপড়ের অন্যতম বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। রোজা শুরু হওয়ার 2 সপ্তাহ আগে থেকেই জমে উঠেছে বেচাকেনা। ঈদ উপলক্ষে দোকানে দোকানে নতুন পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশীয় কাপড়ের অন্যতম বৃহৎ পাইকারি বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। শাড়ি, লুঙ্গি, 3 পিস, শার্ট পিস, প্যান্ট পিস, পাঞ্জাবির কাপড়, থান কাপড় সহ দেশে তৈরি প্রায় সব ধরনের কাপড় মেলে এই বাজারে। ঈদ উপলক্ষে বাজারের ছোট বড় প্রায় 5000 দোকানে নিত্য নতুন ডিজাইন করা পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। রমজানের 2 সপ্তাহ আগে থেকেই জমে উঠেছে পাইকারি বেচাকেনা। দেশের নানা প্রান্ত থেকে পাইকারদের ভিড়ে বাজার মুখরিত হওয়ায় খুশি বিক্রেতারা। মানে গত ঈদের থেকে তুলনায় এবার বেচাকেনি আগের চেয়ে ভালো, আমাদের প্রোডাকশনও ভালো। শাড়ি, লুঙ্গি, 3 পিস, ছাপা কাপড়, বেডশিট সবই মোটামুটি ভালো। এর মধ্যে আপনার 450, নিম্নতম 450, আর কোয়ালিটির শাড়ি হলো 600 থেকে 700 টাকা। কাপড়ের দামগুলো গত বছর যেরকম ছিল এরকমই, বাড়ে নাই তেমন, বরঞ্চ কিছু কিছু মাল আরো কমছে। একই বাজার থেকে সব ধরনের কাপড় সুলভ মূল্যে কিনতে পেরে সন্তুষ্ট পাইকারি ও খুচরা ক্রেতারাও। টাঙ্গাইল শাড়ি, মুসলিম কাপড় এলে সব পাওয়া যায় আর কি, যার কারণে আমরা এই বাবুরহাটে আসি, প্রতি সপ্তাহে আসি। সাশ্রয়ী মূল্যে গুণগত মান ভালো থাকে এবং এদের কাপড় দিলে এলাকার লোকজন খুব যথেষ্ট খুশি হয়। ঈদ উপলক্ষে প্রতি সপ্তাহে হাটে 1200 কোটি টাকার লেনদেন হয় বলে জানালেন এই ব্যবসায়ী নেতা। রমজানের প্রায় 15-20 দিন আগে থেকে বেচা কিনা ইনশাল্লাহ ভালো। ঈদ উপলক্ষে একটু বেশি, আরো মানে প্রায় 1200 কোটি টাকার মতো লেনদেন হয়। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত টানা 4 দিন পাইকারি দেশীয় কাপড়ের হাট বসে শেখেরচর বাবুরহাটে। সময় সংবাদ, নরসিংদী। এবার প্রবাসের খবর। সৌদি আরবের রিয়াদের স্থানীয় একটি রেস্তোরাঁয় ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা বলেন, জাকাতের সঠিক বন্টনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব। রাষ্ট্রীয়ভাবে জাকাত দিয়ে দেশের সব পর্যায়ের গরিব দুঃখীদের কল্যাণে এগিয়ে আসতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানায় স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ফেনী প্রবাসী ফোরাম। ফোরামের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ ফারুকের পরিচালনায় সংগঠনের সভাপতি নুরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আফসারুল আলম। সংযুক্ত আরব আমিরাতে পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুবাইয়ে একটি হলরুমে এই মাহফিল অনুষ্ঠিত হয়। প্রকৌশলী জাহাঙ্গীর আলমের পরিচালনায় ও সোসাইটির সভাপতি ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেট প্রথম সচিব AKM মিজানুর রহমান। এ সময় তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা ঐক্যবদ্ধ ও শৃঙ্খলা বজায় রাখলে অস্থিরতা কমবে এবং বন্ধ ভিসা চালু হবে। পাশাপাশি ব্যবসা বাণিজ্যে অগ্রগতি হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান মিয়াজি, সংগঠনের উপদেষ্টা আলহাজ আল মামুন সরকার, মোহাম্মদ নওশের আলী, আবুল কালাম, CIP সহ আরও অনেকে। মালয়েশিয়ায় দাউদকান্দি মেঘনা ইউথ কমিউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রোববার কুয়ালালামপুরের স্থানীয় একটি রেস্তোরাঁয় সংগঠনের সভাপতি জালালউদ্দিন সেলিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমানের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন দাউদকান্দি মেঘনার মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাঙালিরা। রমজানের প্রকৃত তাৎপর্য রক্ষার্থে দেশের গরিব দুস্থদের মাঝে জাকাতের অর্থ দিতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান বক্তারা। রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কুয়েত শাখার নেতাকর্মীরা। কুয়েত সিটির রাজধানী হোটেলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি তাইজউদ্দিন তাজুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ সাদেক হোসেন। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন মোর্শেদ আলম ভূঁইয়া, আলাউদ্দিন আলা সহ অনেকে। ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনায় মুনাজাত করা হয়।
ফরিদপুরে বজ্রপাতে একই পরিবারের ৩ জন সহ ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজবাড়ী ও নেত্রকোনায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়। রোববার বিকেলে চরভদ্রাসন উপজেলার মাথাভাঙা এলাকায় বাদাম ক্ষেত থেকে বাদাম তুলছিল শেখ আরজান, তার স্ত্রী আনোয়ারা বেগম ও মেয়ে বিথি। এ সময় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়। একই সময় ওই এলাকায় বিল্লাল মোল্লা নামে এক ব্যক্তির বজ্রপাতে মৃত্যু হয়েছে। এদিকে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে নার্গিস আক্তার নামে এক নারী বৃষ্টিতে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে মারা যান। এদিন বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়। দেশের বাইরের খবর। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে আলাদা রাজ্যের দাবিতে অব্যাহত বিক্ষোভ ও সহিংসতায় গোর্খা জনমুক্তি মোর্চার 4 সমর্থক নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। পুলিশ ও আন্দোলনকারীদের সংঘাতে আহত হয়েছেন দুই পক্ষের প্রায় অর্ধশত মানুষ। তবে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি ছোড়ার খবর অস্বীকার করে চলমান উত্তেজনার পেছনে সন্ত্রাসীদের মদত রয়েছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভ দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। শনিবার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং। আলাদা গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে গোর্খা জনমুক্তি মোর্চার লাগাতার হরতালের অংশ হিসেবে আন্দোলনকারীরা র্যালি বের করলে তাতে বাধা দেয় পুলিশ। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। বিক্ষোভে পুলিশের গুলিতে জনমুক্তি মোর্চার অন্তত 4 সমর্থক নিহতের দাবি করে দলটি। ভারতের বিভিন্ন গণমাধ্যমে নিহতের আলাদা সংখ্যা উল্লেখ করা হলেও এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও রাজ্য সরকার এ খবর অস্বীকার করেছে। একই দিন দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর অন্তত 35 সদস্য আহত হন, যাদের মধ্যে 19 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দার্জিলিংয়ে আজ যা হচ্ছে তার পেছনে অনেক বড় ষড়যন্ত্র রয়েছে। একদিনে এই সংকট তৈরি হয়নি। অনেকদিন ধরে পাহাড়ি অঞ্চলের মানুষকে কোনো একটি অপশক্তি অস্ত্র দিয়ে আসছিল। সেই অস্ত্র হাতে পেয়ে উপজাতীয়রা সহিংস হয়ে উঠেছে। পরিস্থিতির আরো অবনতি হচ্ছে। কিছু বিপথগামী লোক অকারণে অস্থিরতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে কয়েক সপ্তাহের মধ্যে এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এর মধ্যেই শনিবার রাজ্য সরকার বিরোধী বিক্ষোভে রাস্তায় নেমে আসে নেপালি ভাষাভাষী গোর্খা জাতিগোষ্ঠীর নারীরা। আমরা যখনই বিভিন্ন ন্যায্য দাবিতে আন্দোলন শুরু করলাম, তখনই এখানে রাজ্য সরকার অনেক পুলিশ মোতায়েন শুরু করলো। তাদেরকে বলতে চাই, ভয় দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। আমরা পুরো পশ্চিমবঙ্গ কিংবা কলকাতা চাইছি না, আমরা শুধু আমাদের গোর্খাল্যান্ড চাই। গত সপ্তাহে পুলিশি নির্যাতনের প্রতিবাদ ও আলাদা গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে লাগাতার হরতাল কর্মসূচি ঘোষণা করে গোর্খা জনমুক্তি মোর্চা। এরপর থেকেই পার্বত্য অঞ্চলটিতে অস্থিরতা বিরাজ করছে। চলমান এই সংঘাতে আটকে পড়া পর্যটকদের কেউ কেউ সরে আসলেও এখনো অনেকে আটকে আছেন। কাল তো অচানক বন্ধ হয়ে গেছে। কয়েকদিন ধরে বাস চলাচল বন্ধ। অনেকের কাছে শুনি বাস আসবে, তাই অপেক্ষায় আছি। যন্ত্রণাদায়ক অপেক্ষার প্রহর কাটানো ছাড়া আমাদের কাছে আর কোনো বিকল্প নেই। বেশ কয়েকদিন ধরে দোকানপাট সহ সবকিছু বন্ধ। খাদ্য পানীয় কেনার মতো কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না। সব জায়গায় শুধু পুলিশ মোতায়েন রয়েছে। সর্বদা একটা উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় যারা দার্জিলিং ভ্রমণের পরিকল্পনা করছিলেন তাদের অনেকেই সফর বাতিল করছেন। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। পর্তুগালের মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে 58 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরো অন্তত 60 জন। এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আগুনে পুড়ে গেছে বহু ঘরবাড়ি। বিভিন্ন যানবাহনেও আগুন ধরে যাওয়ায় অনেকে হতাহত হন বলে জানা গেছে। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্যও রয়েছেন। পর্তুগালের পেদ্রোগা শহর কর্তৃপক্ষ জানায়, আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর 1,500-এরও বেশি সদস্য কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে ওই এলাকার সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করেছেন দেশটির প্রেসিডেন্ট মার্কেলো রেবেলো। শুষ্ক আবহাওয়া ও তীব্র তাপমাত্রার কারণেই এই দাবানল ছড়িয়ে পড়ে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। শনিবার পর্তুগালে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। ভারতকে চমক দিল পাকিস্তান।
ফাইনালের মহারণে কোহলিদের 180 রানের বিশাল ব্যবধানে হারিয়ে 25 বছর পর আইসিসির ওয়ানডে ইভেন্ট জিতল পাকিস্তান। আগে ব্যাট করে ফখর জামানের সেঞ্চুরিতে 338 রানের বড় সংগ্রহ গড়ে পাকিস্তান। জবাবে পাকিস্তানের বোলিং দাপটে মাত্র 158 রানে গুটিয়ে যায় ভারত। ম্যাচ সেরা হয়েছেন ফখর জামান আর সিরিজ সেরা হয়েছেন হাসান আলী। দলটিকে বলা হয় আনপ্রেডিক্টেবল। পরিপূর্ণ শক্তি নিয়ে দুর্বল পারফরমেন্সের কারণে অনেক বড় টুর্নামেন্ট থেকে ঝরে পড়ার ইতিহাস আছে তাদের। আর এবার 8টি দেশের মধ্যে একেবারে তলানিতে থাকা এই পাকিস্তানে কিনা শিরোপাটা উঁচিয়ে ধরলো, কি দাম্ভিকতায় কি পরিপূর্ণতায়। টুর্নামেন্ট শুরুর আগে দলটিকে সইতে হয়েছে নানান অপবাদ, অথচ পুরো আসরে দাপটের সাথে খেলতে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে এভাবেই গুড়িয়ে দেবে পাকিস্তান, কে ভেবেছিল তা। কেনিংটন ওভালে শুরুর টস ভাগ্য ছিল কোহলির পক্ষে। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো আসর জুড়ে কথা বলছিল এই টস। ভারতীয় অধিনায়কও ব্যাটিংটা তুলে দেন পাকিস্তানিদের হাতে, হয়তো ম্যাচটাও, কারণ শুরুটায় দুর্দান্ত পাকিস্তান। দুই ওপেনার আজহার আলী ও ফখর জামানের উদ্বোধনী উপহার 128 রান। ক্যারিয়ারের 12তম 50 তুলে আজহার ফেরেন। তবে টুর্নামেন্টের অভিষিক্ত ফখর জামানকে এত তাড়াতাড়ি ফেরানো সম্ভব হয়নি ভারতীয় বোলারদের পক্ষে। আগের দুটি ম্যাচে টানা 50 তুলে নিলেও এই ম্যাচে ফখর তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। পাকিস্তানের দিনে জ্বলে উঠেছেন অন্য ব্যাটসম্যানরাও। 3 নম্বরে নামা বাবর আজম করেন 46 আর শেষ দিকে মোহাম্মদ হাফিজের অপরাজিত 57 রানের ঝোড়ো ইনিংসে পাকিস্তানের স্কোর 338 রানের পাহাড়ের চূড়ায় থাকে। এবারের আসরে যা যে কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। গত চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতার সব কৃতিত্ব দিলেন দলের ক্রিকেটারদের। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে ক্রিকেটাররা ভালো করায় সহজ হয়েছে জয়। এই জয়ে সামনের দিনে দলের আত্মবিশ্বাস যোগাবে বলে জানালেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। এদিকে ফাইনালে হেরে হতাশ টিম ইন্ডিয়া। পাকিস্তানের এমন পারফরমেন্সকে চমক হিসেবে দেখছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সবার আগে অভিনন্দন পাকিস্তানকে। পুরো টুর্নামেন্টটাই দারুণ ছিল। তাদের কিছু প্রতিভাবান ক্রিকেটার রয়েছে এবং পাকিস্তান আবারও প্রমাণ করলো তাদের দিনে তারা যে কোনো দলকেই হতাশ করতে পারে। টিম হিসেবে আমরা পুরো টুর্নামেন্টটা ভালো খেলেছি, কিন্তু ফাইনালে আমাদের সেই ধারাবাহিকতা ছিল না। পাকিস্তান 3 বিভাগে ভালো খেলেছে এবং তার ফল তারা পেয়েছে। র্যাঙ্কিং এর 8 নম্বরে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসে শিরোপা নিয়ে ফেরা বেশ গর্বের। এ জয়ের সকল কৃতিত্ব দলের ক্রিকেটারদের। তারা দারুণ ক্রিকেট খেলেছে। ফখর জামানকে ধন্যবাদ, সে আসলে চ্যাম্পিয়নের মতো ব্যাট করেছে। এছাড়াও হাসান আলী, ইমাদ ওয়াসিম সহ তরুণ ক্রিকেটাররা দারুণ খেলেছে, যা সামনের সময়ে দলকে আত্মবিশ্বাসী করবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সারা দেশে ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস 24 ঘন্টার জন্য বন্ধ ঘোষণায় দুর্ভোগে রোগীরা। চিকিৎসকদের নিরাপত্তা বলয় বাড়াতেই এই আন্দোলনের দাবি বিএমএর। খাগড়াছড়িতে আবারও পাহাড় ধসে 3 জনের মৃত্যু। মৌলভীবাজারে মা মেয়ে নিহত। প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত পাহাড়ে বসতি স্থাপন হবে ঝুঁকিপূর্ণ, মত বিশেষজ্ঞদের। রাঙামাটি যাওয়ার পথে রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলা, ভাঙচুর, বেশ কয়েকজন আহত। হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বললেন ওবায়দুল কাদের। বাজেটে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্কের হার পুনর্নির্ধারণ করা হবে জানালেন অর্থমন্ত্রী। বললেন পরিবর্তন আসবে নামেও। এবং ভারতকে 180 রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল পাকিস্তান। ফখর জামানের সেঞ্চুরি আর আমিরের 3 উইকেট। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।